নমস্কার, আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস। সঙ্গে আমি রয়েছি হীরক। মূলত যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, ভারত বনাম অস্ট্রেলিয়া যে টেস্ট হচ্ছে সিডনিতে, তার দ্বিতীয় দিনে কিন্তু ভারতীয় দল কামব্যাক করেছে, অর্থাৎ ভারতীয় দলের বোলিং কামব্যাক করেছে, একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসছে এবং তারপরে আবার ভারতীয় দল ব্যাটিং করতে নেমেছে। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে ভারত কিন্তু প্রায় 100 লিড দিয়েছে, একটা 145 রানের মতো লিড দিয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কারণ শুরুতে জসপ্রীত বুমরা যেভাবে বল করেছে, উইকেট তুলেছে, আবার চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছে, এমনকি হাসপাতাল পর্যন্ত গেছে। তো সেই সমস্ত কিছুর সঙ্গে কিভাবে এই টেস্টটা জেতা যায় সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ওভারঅল ডে 2টা কেমন গেল সেটা নিয়ে আলোচনা করব। আর সেই আলোচনাতে আমার সঙ্গে রয়েছে আমাদের প্যারালাল স্পোর্টসের যে মূলত এই ক্রিকেটটা কভার করে, ক্রিকেট সম্পর্কিত যাবতীয় জিনিস থাকে, সৌভিক রয়েছে আমার সঙ্গে, এবং আমাদের যে আরেকজন স্পোর্টস রিপোর্টার রয়েছে তানিয়া, ও রয়েছে আমার সঙ্গে। তো প্রথমে সৌভিককে জিজ্ঞাসা করবো, সৌভিক, এই যে ডে 2, কালকে তোমার সাথে আমার মূলত যে কথা হচ্ছিল যে ইন্ডিয়ান টিম একেবারে ধরাশায়ী হয়ে গেছে ব্যাটিং এ, তো আজকে কিন্তু অস্ট্রেলিয়াও ধরাশায়ী হয়েছে কার্যত, কি বলবে? মোটামুটি আজকে বলা হয়েছে যে ফার্স্ট সেশন দেখতে হবে। ফার্স্ট সেশনে হ্যাঁ বুমরা চোট পেয়েছিল, বুমরার একটু সমস্যা হয়ে গেছে, বাট আজকে সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা সত্যি এই দুজন আজকে ফাটিয়ে দিয়েছে, কিছু বলার নেই। মানে যে দুজনকে নিয়ে কথা হচ্ছে যে পারবে কি পারবে না, দুজন আজকে ফাটিয়ে দিয়েছে। মানে যদি ওয়েবস্টার যদি হাফ সেঞ্চুরি না পেতো, অস্ট্রেলিয়া হয়তো 150ও ক্রস করতে পারতো কিনা সমস্যা ছিল, বলে ইন্ডিয়া অনেক অ্যাডভান্টেজে থাকতো। মানে আজকে ইন্ডিয়ার বোলিংটা সত্যি ভালো হয়েছে, কিন্তু সেই ব্যাটিংটা নিয়ে ইন্ডিয়ার চাপটা থেকেই যাচ্ছে। আজকে 5-6টা উইকেট চলে গেছে। মূলত যেটা দেখা যাচ্ছে যে মানে আমরা তো একা বুমরার উপর নির্ভরশীল, বুমরা কামাল করে দেবে, অনেক কিছু করে দেবে সেরকম ভাবছি, কিন্তু আজকে বুমরাকে সাপোর্ট দিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ। হ্যাঁ, সেখানটায় তোমাকে যেটা জিজ্ঞাসা করবো, ধরো এই যে ম্যাচটা যখন শুরু হলো, মানে আমাদের অনেকের ঘুম থেকে ওঠার আগেই হয়তো অনেকগুলো উইকেট পড়ে, হয়তো না অনেকগুলো উইকেট পড়ে গেছে, কিন্তু যেভাবে ভারতীয় দল গতকাল পর্যন্ত ছিল এবং আজকে যে কামব্যাক করলো, সিডনির উইকেট যেটা দেখা যাচ্ছে যে যেভাবে খেলছে, কি মনে হচ্ছে? মানে এই যে ইন্ডিয়ান বোলাররা ওভারঅল তো খেলছে, মানে কি মনে হয় তোমার দেখে, ম্যাচটা দেখে কি মনে হলো? প্রথম এটা বলো। ম্যাচটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে এতদিন বুমরা একজন সুদৃঢ় সঙ্গী পেয়েছে পাশে, যে যারা অ্যাটলিস্ট বুমরাকে সাপোর্ট করার জন্য আছে। এবং লাস্ট 3টে যদি ম্যাচ আমরা দেখি তাহলে বুমরা একাই লড়ে গেছে ইন্ডিয়ার হয়ে। যদিও নীতিশ কুমার রেড্ডি একটা ম্যাচে হয়তো ব্যাটিং এর দিক দিয়ে লড়েছে, সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও পেয়েছে, এই ম্যাচেও হয়তো ওয়াশিংটন সুন্দরের উপর আরো একবার ভরসা করতে চলেছে। এবং সাথে অবশ্যই রবীন্দ্র জাদেজা রয়েছে, এক্সপিরিয়েন্স সবসময় কথা বলে, এবং আমরা আগেও রবীন্দ্র জাদেজাকে দেখেছি কিভাবে ম্যাচ জিতিয়েছে একা। তো ওইটাই আশা করছি পরের ম্যাচেও হবে। এখনো 145 রানের লিডে রয়েছে ভারত। লিডটা কতটা মনে হচ্ছে, মানে কতটা লিড রেখে আর কি অস্ট্রেলিয়াকে কতটা টার্গেট দেওয়া যায়? আমার তো মনে হয় মিনিমাম 250 হওয়া উচিত। মানে 250 রানের লিডটা মনে হয় অস্ট্রেলিয়ার মাটিতে অনেক বেশি মানে সেফ হওয়া উচিত। রান করতে হবে, হাতে তো একদম লাস্ট জুটি খেলছে, আর সবে দুদিন হয়েছে। যদি 150 বা কোনো রকমের 200 কমে যদি আউট হয়ে যায়, সেখানে ওদের হাতে অনেক সময়। বুমরা তার উপর পরেরটায় কতটা ভালো বোলিং করতে পারে, আমাকে এটা একটু জানার আছে ওর থেকে, যে বুমরার লেটেস্ট আপডেট কি জায়গায় বুমরা কি হয়েছিল, ওটা কি একটু আগে? ওর অ্যাকচুয়ালি ব্যাক স্প্যাজম, মানে পিছে ওর তো অনেকদিন একটা সমস্যা তো ভুগেছিল, তা আবার সেই ব্যাক স্প্যাজম নিয়ে ও কিন্তু ড্রেসিং রুমে গেছে এবং তারপর হসপিটালে যেতে হয়েছিল। গিয়ে ওর মেডিকেল টেস্ট হয়েছে, স্ক্যান হয়েছে, হয়ে ড্রেসিং রুমে ফিরেছে। কিন্তু তারপর ও মানে কালকে কতটা সেইভাবে ফিট ওকে পাওয়া যেতে পারে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নেই। ওয়াশিংটন সুন্দর প্রেস কনফারেন্স করেছে, বাট কি বলেছে সেটা এখনো পর্যন্ত না। আমাদের বলেছে সেটা হচ্ছে, বলেছে যে মানে ও ভালো আছে, ভালো কথা বলেছে, যে ইভেন আমি যতদূর শুনেছি ও ফিল্ডেও এসেছে এবং মাঠে এসে দৌড়াদৌড়িও করেছে, যেটা শুনলাম। কিন্তু যেটা হচ্ছে মানে বুমরার ক্ষেত্রে, যেটা আমার পার্সোনালি মনে হয়, আমি বলছি বুমরারকে এতটা বেশি ওয়ার্কলোড নিতে হয়েছে এই সিরিজে এসে, মানে এত বেশি বল করতে হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা কিন্তু তুমি দেখবে, তুমি 3-4 দিন আগে একটা নিউজও হয়েছিল, রোহিত শর্মা নিজে বলেছে, মানে রোহিত শর্মা তো নিজেই বসে গেল, নিজেও বলেছিল যে বুমরাকে নিয়ে অনেক বেশি ঝুঁকিতে আছি আমরা, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু পুরো ওয়ার্কলোড বুমরা। আর কিছু করার নেই, আজকের দিনে কিন্তু সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিলে পুরো সিরিজের ওয়ার্কলোডটা বুমরাই নিয়ে গেছে, আর কিছু করার নেই, আজকে পেরে গেছে।
একদম পেরে গেছে। এবার সেকেন্ড ইনিংস আছে, এবার ইন্ডিয়া যদি অন্তত 250 রান না তুলতে পারে, সেখানে আবার সিরাজ আর একমাত্র যদি ধারাবাহিক করে আমাদের বুমরা, সিরাজ হয়তো এই ইনিংসে 3টে উইকেট, পরের ইনিংসে আবার হয়তো 150 রান দিয়ে দিল, হয়তো এরকম কিছু হতে পারে। তোমার বেস্ট ক্রিকেটার কি? আমার বেস্ট ক্রিকেটার বিরাট কোহলি। তো এই কারণেই জিজ্ঞাসা করলাম, আজকে আবার খোঁচা দিল, কিরকম লাগলো? বিরাট কোহলি থেকে সবার খুব এক্সপেকটেশন থাকে, কারণ হি ইজ আ বিরাট কোহলি। তখন সবাই আমরা ওই এক্সপেকটেশন নিয়ে খেলা দেখতে বসি, কারণ বিরাট কোহলি মানেই আসবে, সে একটা সেঞ্চুরির ইনিংস খেলবে, এইভাবে দেখে অভ্যস্ত। কিন্তু আর কবে সিরিজে আর কবে, এক্স্যাক্টলি আর কবে, যখন সবচেয়ে বেশি দরকার তার অভিজ্ঞতা, তার সবকিছু। এবং আরো একজন রোহিত শর্মা যে স্যাক্রিফাইসটা করলো, আমার মনে হয় সেটাও কাজে এলো না এই টেস্ট ম্যাচটায়। শুভমান গিল দুটো ইনিংসেই ফ্লপ বলাই, মানে ফ্লপ, তো এটাও রোহিত শর্মার স্যাক্রিফাইসটাও কাজে লাগলো না। একদমই তাই। আমি যেটা বলবো যে বিরাট কোহলি আজকে 12 বলে 6 রান করেছে, আর সেখানটায় দাঁড়িয়ে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছে, বলা যেতে পারে একদম পুনরাবৃত্তি আগের ইনিংসের, পুনরাবৃত্তি তার আগের ইনিংসের, পুনরাবৃত্তি তার, মানে আপনি যদি লাস্ট 5টা ইনিংস দেখেন, রোজ একইভাবে আউট হচ্ছেন, অর্থাৎ সামনে দাঁড়িয়ে ড্রাইভ করতে যাচ্ছেন এবং বল খোঁচা দিচ্ছেন, দিয়ে ক্যাচ আউট হচ্ছেন। মূলত আমরা যারা সাংবাদিকরা, আমরা ছেড়ে দাও, আরো যারা বড় বড় সাংবাদিকদেরও যদি কথা বলি, সেখানটায় দাঁড়িয়ে তাদের যে সমস্যাটা আমার মনে হয় ফেস করতে হচ্ছে, যে বিরাট কোহলিকে নিয়ে কি স্টোরি লিখবে। হয়তো তুমি আগের ম্যাচে যে স্টোরিটা লিখেছো বিরাট কোহলির আউট নিয়ে, আজকে সেটা কপি পেস্ট করে দিতে হবে না। আজকে একটা কিছু একটা ইনপুট দিতে পারবো, বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর নিজের থাইটা যখন নিজে চাপড়াচ্ছিল, এটা ভালো কথা, কারণ একটা দিতে পারবো। বিরাট কোহলির ফ্রাস্ট্রেশনটা এখানটায় বোঝা গেছে। বিরাট কোহলি আজকে, মানে বিরাট কোহলি সে কি লেভেলের ব্যাটসম্যান, কি যতই আমরা যা বলি আমাদের, আমরা বলছি কারণ ওর প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি, কারণ বিরাট কোহলি মাঠে নামছে মানে বিরাট কোহলি কিছু একটা করবে। আমাদের কাছে প্রায় ভগবান তো সচিন তেন্ডুলকার, তারপরে বিরাট কোহলি আমাদের কাছে। তো সেখানটায় দাঁড়িয়ে তার কাছে এক্সপেকটেশন এতটাই, সে এইভাবে আউট হবে এবং সে নিজেও বুঝতে পারছে, সেও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আর আমার যেটা মনে হয়, সম্ভবত বিরাট কোহলির অস্ট্রেলিয়ায় লাস্ট টেস্ট ইনিংসটাও খেলে ফেলবে। একদমই তাই। আর অস্ট্রেলিয়া বিরাট কোহলির ভালো ভালো ইনিংস আছে, মানে অস্ট্রেলিয়া মানে বিরাট কোহলি সেখানে রাজা। যত না আমরা মানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কথা বলো, সেইভাবে আমরা বিরাট কোহলি বলি। ইংল্যান্ডের বিরাট কোহলি যতটা ফ্লপ বলা হয়, অস্ট্রেলিয়ার বিরাট কোহলি একদম তার উল্টো, মানে অসাধারণ কিছু ইনিংস খেলেছে অস্ট্রেলিয়ার বিরাট কোহলি। সেই বিরাট কোহলি এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এতটা ফ্লপ ভাবা যায় না, যদিও একটাই সেঞ্চুরি এসেছে, মানে পড়ে পাওয়া 14 রানের মতোই একটা সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলি সম্পর্কে বলতে গেলেই সিরিজ থেকে। হ্যাঁ, কিন্তু মানে যেহেতু বিরাট কোহলি একটা সময়, যে বিরাট কোহলি ঠিক যে কথাটা বললাম, বিরাট কোহলি রোজ রান করছে, রোজ সেঞ্চুরি করছে, ঠিক সেরকমই সাংবাদিকদের সেই সময় অসুবিধা হতো, কি লিখবো, আর মানে বিশেষণ শেষ হয়ে যেত। কিন্তু এখন এরকম একটা জায়গায় চলে আসবে, সেটা সত্যি খুব আচ্ছা। মানে বিরাট কোহলি দেখো রান পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে আজকে যখন বুমরা, মানে আমি ঠিক তার একটু আগের পোর্শনটা যদি তোমাকে জিজ্ঞাসা করি, বুমরা যখন মাঠ ছাড়ল, অর্থাৎ বুমরা চোট পেলো, মাঠ ছাড়লো, তখন মনে হয় 6 উইকেট পড়েছে। তো তারপরে বিরাট কোহলি যেভাবে ক্যাপ্টেনশিপ করলো, সেই অ্যাগ্রেশন, সেই দাপট, সেটাকে কিভাবে, সেটা কি দেখলে? বিরাট কোহলি মানেই তো আমরা জানি যে বিরাট মানে অ্যাগ্রেশন, মাঠে থাকবে, বিরাট মাঠে থাকবে, একটু এর সাথে কথাবার্তা হবে না, চোখাচুকি হবে না, চোখ রাঙানি হবে না, এটা তো হতে পারে না। বিরাট কোহলিকে এটার জন্য সব, অবশ্যই বিরাট কোহলি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, প্লাস এইটার জন্য বিরাট কোহলি আমার কাছেও একটা আলাদা ব্যাপার, যে বিরাট কোহলি যতক্ষণ মাঠে যাবে ততক্ষণ খেলাটা দেখতেই হবে। অনেক কিছু আমি আইপিএল থেকে শুরু করে বলো, এখানে বিরাট মানে অ্যাগ্রেশন, যেটা ঠিক আছে, কিন্তু বিরাটের থেকে আমরা যেতে চাইছি, মানে ওর ব্যাটে একটু রান দেখতে চাইছি, বা সেটা যতক্ষণ না দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে তো ভয় লাগে, ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাট পায়, ফার্স্ট ইনিংস যদি ব্যাট করে, প্রথমে ব্যাট করে, বিরাট কোহলি ব্যাটটা তো দেখতে পাবো না, চালালাম না, বিরাট কোহলি ততক্ষণে চলে গেছে, রোহিত শর্মা চলে গেছে, বিরাটও চলে গেছে। মানে একটা ব্যাট প্যাচ চলছে বলা চলে, কিন্তু সেই ব্যাট প্যাচ কতদিন আর চলতে পারে, এটা একটা ব্যাপার থাকে। অনেকটাই সময় হয়েছে, এবার ওয়েক আপ বিরাট কোহলি। আমরা চাইবো, আমরা আশা করবো বিরাট কোহলি ফিরবে, আমরা কেন, সারা দেশবাসী চাই বিরাট কোহলির ব্যাটে রান, কিন্তু এই সিরিজে হলো না। বিরাট কোহলি এর পর কি করবেন আমরা জানি না, তবে যে ছেলেটা আরো একবার বলতে পারি সবার মুখে ঝামা ঘষে দিল, সেটা হচ্ছে ঋষভ পান্ট। ইনিংসটা বলো দেখি। ইনিংসটা তো মারাত্মক। আমি প্রথমে একটুখানি বলে নিই, ব্যাট করতে নামলো, তার আগে যে চিত্রনাট্যটা তৈরি হলো সেটা হচ্ছে বিরাট কোহলি, ঋষভ পান্ট যখন আগের টেস্টে ফুল শট মেরে আউট হলো, এবং আউট হওয়ার পর তাকে অনেক কিছু শুনতে হয়েছে,
সুনীল গাভাস্কার স্টুপিড বলেছে এবং এই টেস্টে ঠিক তার পরের টেস্টে নামলো, প্রথম ইনিংসে 40 রান করলো হাইস্ট রান, সেকেন্ড ইনিংসে নামলো ফার্স্ট বল 6 মারলো একেবারে 6, সেকেন্ড বল কি থার্ড বল রিভার্স সুইপ করতে গেল, মানে ও বলেই দিয়েছে যে আমি এরকম ভাবেই খেলবো, তাতে আউট হলে হই না হই, সত্যি তাই। দেখো রানটা যে জায়গায় করে দিল, ওর জন্যই আন্ডার ইন্ডিয়ার এই জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটাও হতো না। তবে আমি একটা জিনিস সেটা খুব বলে আছি যে আমার এই আউট হওয়ার পর কে কমেন্টটা করছে সুনীল গাভাস্কার এখনো পর্যন্ত কোনো কমেন্ট করেনি ওর শর্ট সিলেকশনে, আমি ওটা জানার জন্য বসে আছি কি বলে আবার, কারণ ঋষভ পান্ত মোটামুটি আউট হওয়ার পর কোনো না কোনো এক্স প্লেয়ার ওর শর্ট নিয়ে কিছু না কিছু কমেন্ট করেই যাচ্ছে। একদম আজকে বিরাট ঋষভ পান্ত মনে হয় 33 বল খেলে 161 রান করেছে এবং 4-6 ছখানা বাউন্ডারি শেষ হয়, মানে পুরো টি20 এবং ও তো আজকে একটা বোধহয় কি একটা করেছে মোস্ট প্রবাবলি বোধহয় ইন্ডিয়ার হয়ে ফার্স্টেস্ট সেকেন্ড মানে দ্রুততম সেকেন্ড হাফ সেঞ্চুরি এই ধরনের কি একটা করেছে, 29 বল অ্যাকচুয়ালি 50টা করেছে আজকে। না কোথাও গিয়ে আমার মানে যেটা আমার মনে হয়েছে আর কি, মানে ফ্যান হিসেবে, সেটা হচ্ছে যে পরিস্থিতিতে নেমেছে ঋষভ পান্ত সেখানটায় দাঁড়িয়ে নেমে ভয় ভয় খেলবো, আলটিমেট উইকেটটা দিয়ে চলে আসবো, হয়তো 70 বল খেললাম, খেলে 10 রান করলাম, আলটিমেট তো আমাদের রান করতে হবে, রান করলে তবেই জিতবো, তা ন্যাচারাল গেম খেলি, চালাই, দেখি কি হয়, এবং সেটাও কাজেও দিয়েছে, পজিটিভ থিংকিং। এবং তুমি দেখো এই লাস্ট 2 থেকে 3টে ম্যাচে মিডল অর্ডারটা যেটা পুরো টপ থেকে মিডল অর্ডার তো ফ্লপ হচ্ছে, যদি একজনই কেউ মোটামুটি ভাবে ধারাবাহিক মোটে রানের মধ্যে, তো সেটা কিন্তু ঋষভ পান্ত আগের টেস্টেও পেয়েছে, এই টেস্টেও পেয়েছে, প্রপার 2 ইনিংসেই রান করেছে, ও মানে ও এটা ঠিকই আছে, মানে ও একটু নিচের দিকে নামছে, নিজের যে ও ভালোবাসে ঠিক যে কথাটা বলছিলাম আর কি, যে আমার যে জায়গাটা বেসিক্যালি মনে হয়েছে যে রবীন্দ্র জাদেজা যে খেলছে, রবীন্দ্র জাদেজা এখন তোমার 39 বলে 8 রান করেছে, 8 রানে খেলছে, আমার মনে হয় রবীন্দ্র জাদেজাকেও একটুখানি হয়তো মানে একটুখানি রানের পিছনে যাওয়া উচিত, কারণ এই জায়গায় দাঁড়িয়ে, কারণ আমাদের তো মেনলি রানটা করতে হবে, সেই জায়গায় মানে কি তোমার কি মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কতটা রান এক্সপেক্ট করছো? যেভাবে সবিতা বললো যে 100 রান, কিছু মানে নিচেই আমার সবিতার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে যে আর 100 রান অন্তত দরকার যদি একটা পজিটিভ জায়গায় থাকার জন্য, যে মানে বেসিক্যালি আমাদের অন্তত মানে যেহেতু অস্ট্রেলিয়া, ওদের কাছে হারা যাবে না কোনো কিছুতে, দুইকে হেরে আছি, আজকের ম্যাচটা এই টেস্টটা জিততেই হবে, মান রক্ষা তো হবে। এবং আমার মনে হয় যে একটা ক্ষীণ আশা তৈরি হয়েছে WTA এর জন্য, সেই ক্ষীণ আশাটা মানে 1% হলেও আমরা বাঁচিয়ে রাখতে পারবো যদি এই টেস্টটা আমরা রাখি। শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়া কি করবে সেটা তো পরের ব্যাপার, আমাদের হাতে যা আছে সেটা তো যেটুকুনি আছে আমরা তো করে রাখি, তারপর যেটা হবে দেখা যাবে। কিন্তু সেখানটা দাঁড়িয়ে কি মনে হচ্ছে তোমার ওয়াশিংটন সুন্দর মানে শেষ জুটি এখন ব্যাট করছে? না, ওয়াশিংটন সুন্দর এই টেস্ট সিরিজে কিন্তু ভালো খেলেছে, একটা ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে, নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গ দিয়েছে, নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরিটা করলো, ভালো সঙ্গ দিয়েছিল। কিন্তু এবার কালকে সকালে ওই সময়টা বোল্যান্ড স্টার্ট কামিং, ও ভালো কথা, এই আজকে বোল্যান্ড সম্পর্কে বলতেই ভুলে গেছি, বোল্যান্ড যেভাবে বল করছে মারাত্মক ফর্মে, মানে বোল্যান্ড হলো একটা ওদের এমন, মানে আমি বোল্যান্ড কিন্তু সবসময় অস্ট্রেলিয়ার হয়ে খেলে, আমি একটা সবসময় না, আমি যেটুকু জানি, আমি ভুল হলে আমাকে কারেক্ট করবে, যে বোল্যান্ড হয়তো ফার্স্ট মানে টিমে ছিল না, বা সে হ্যাজেলউড চোট পেয়েছে বলে বোল্যান্ড চান্স পেয়েছে, তো সে এসে এখন চান্স ধরিয়ে দিচ্ছে। বোল্যান্ড না বরাবরই অস্ট্রেলিয়ার হলো এই ক্রাইসিস টাইপের প্লেয়ার, মানে যে একজন বেরিয়ে যাবে তখন বোল্যান্ডকে আনবে, এসে টিম সিরিজটা বেরিয়ে চলে আমাদের সিলেবাসের বাইরের বোলার হয়ে গেছে আজকে। অ্যাকচুয়ালি ও যে বল করছে আমি দেখছি, মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ঠিক বুঝতেই পারছে না, মানে যেভাবে জসপ্রীত বুমরার এগেইনস্টে যেভাবে বিরাট কোহলি এগেইনস্টে যে বলটা করলো, মানে বিরাট কোহলি যেন ঠিক বুঝতেই পারলো না কি করবে না, বলটা নিয়ে বেরিয়ে চলে গেল, তারপর দাঁড়িয়ে ভাবছে যে আমি পেয়ে গেছি। তো এবার মানে কালকে সকালে আজকে দেখলাম যে ওয়েদারটা কিছুটা চেঞ্জ হয়েছে, রোদ উঠেছে, কিন্তু পিচে যেহেতু গ্রাস রয়েছে তো পিচ ভালো ক্যারি করছে আর কি। তো কালকে ওয়েদার এবং প্রথম আধ ঘন্টা 1 ঘন্টাকে কিভাবে অ্যানালাইজ করছো? কারণ মূলত এদের দুজনকে, জাদেজাকে আর ওয়াশিংটন সুন্দর জুটিটাকেই তো মেনলি থাকতে হবে এবং এই সময়টা কাটাতে হবে। আরো একটা বিষয় যেটা বুমরা যদি ফিট না হয়ে উঠতে পারে খেলার জন্য, একজন ব্যাটসম্যানও কিন্তু কম হচ্ছে ভারতের। হ্যাঁ সেটা ঠিক। দেখো আমার মনে হয় বুমরার কথাটা বলে হয়তো এখন যা মিডিয়া রিপোর্ট আসবে হয়তো বলবে যে বুমরা
খেলতে পারেন বা নাও খেলতে পারেন, কারণ দৌড়েছে প্র্যাকটিস। আমার মনে হয় এটা একটা স্ট্র্যাটেজিও হওয়া উচিত যে আমি আমার ডিসক্লোজ করবো না যে বুমরা মানে অস্ট্রেলিয়ানদের কাছে ডিসক্লোজ করবো না, এটা আমার মনে হয় না করতে হয়। কিন্তু বুমরা যে লেভেলের ফুটবলার, ক্যাপ্টেন, সরি যে লেভেলের ক্রিকেটার, ও কালকে আমার মনে হয় নামবে এবং ক্যাপ্টেন আমার কোনো ইয়ে নেই। ও কারণ ফার্স্ট টাইম যখন ফার্স্ট টেস্টে যখন ওই একজনই ভরসা আছে একটা সিরিজ বুমরার হাত ধরে আমরা মানে সমতায় ফিরতে চাইছি এখন, এটাই আর কি। হ্যাঁ, ওরা তো ফার্স্ট টেস্টে জিতেছিলেন, ওরা তো জিতে সমতায় ফিরতে পারি আমরা। একদমই তাই। ফার্স্ট টেস্টে বুমরা একাই শেষ করেছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের, বলে এটা ওই ভরসা হয়ে বসে আছে। তাহলে মূলত যেটা মানে আমার যেটা মনে হলো, তোমরা বলবে যে মূলত কালকের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই জুটিটাকে কাটিয়ে দিতে হবে, রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। এরা যদি ঠিকভাবে কাটিয়ে দিতে পারে তাহলে একটা সম্মানজনক মানে ফাইটিং টোটালে আমরা যাব। আর তারপরে ইন্ডিয়ান বোলাররা মানে ইন্ডিয়ান পেসাররা যদি আমরা 250 রানও না ধরি, যে 200 রানও অবধি ইন্ডিয়া পৌঁছাতে পারে, একটা টার্গেটে রাখতে পারে, আমার মনে হয় যে সেটাও একটা ফাইটিং টোটাল হতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু বেশ ভালো বোলিং করেছে। তবে বিশেষ করে যেটা দেখতে পেয়েছি গোটা সিরিজে খুব কম দেখেছি, অন্তত একটা লাস্ট ম্যাচে অন্তত 200 গার্ডটা পেরোক ইন্ডিয়া, যে হ্যাঁ লিড বাই 200 দেখবো, একটা ম্যাচেও দেখতে পাচ্ছি না সেভাবে। তার জন্য প্রথম আধ ঘন্টা সার্ভাইভ করতে হবে এই জুটিটাকে, তো সেটা হলে পরেই একটা ফাইটিং টোটাল দেওয়া যাবে। ঘুম থেকে উঠে টিভি চালাতে দেখলাম 9 রোজই তো তাই দেখি, বেশিরভাগ সময় তাই দেখি, হয় 7, 9, 8, 9, 6 একদম সেখানে বিরাট কোহলি ব্যাটিং দিয়ে বিরাট কোহলি ততক্ষণে আউট হয়ে যায়। আমার মানে গৌতম গম্ভীরের মধ্যে এটাই ভাবছি, ঘুম থেকে উঠে কি দেখবো আমি, কি জানি সেটা চোখটা বন্ধ করে রেখেছে, এই তো প্লেয়ারগুলো বেরোলো আবার চলে আসবে এক্ষুনি। একদমই তাই। মানে আমরা যারা ক্রিকেট ভক্ত মানে আমরা যারা ইন্ডিয়ানরা ক্রিকেট ভক্ত তারা চাই কালকে ইন্ডিয়াটা ফাইটিং টোটাল অস্ট্রেলিয়ার মাটিতে। আর যেভাবে সিডনিটাতে স্লেজিং শুরু হয়েছে সেখানে কিছু, কারণ আজকে শুনে গ্যালারিতেও কি সব হয়েছে নাকি, গ্যালারিতেও নাকি ইন্ডিয়ার কিছু সাপোর্টারদের নাকি বলছে যে ভিসা কাহা সে তুম লোগো মিলা, এই মিলা, নানা রকম। ওদের তো গ্যালারিতে প্রথম দিন থেকে চলছে স্লেজিং। বিরাট কোহলিকে এর আগে স্লেজ করেছে, খুব বাজে কথা বলে স্লেজ করা হয়েছে। খেলাটা মাঠে হওয়া উচিত। না অস্ট্রেলিয়াতে এটা ঠিক আছে, ওরা করবে আমরাও করবো, তারপর তো হারিয়ে তবে তো মজা পাবো। প্লেয়ারে হচ্ছে গুড, যদি বাইরে এটা আসবে কিছু করার নেই। ঠিক, এটা কারো হাতে নেই, এটা সব জায়গায় সবকিছুতেই হয়। তবে আলটিমেট হচ্ছে ম্যাচ এবং জেন্টলম্যানস গেম, এবং সেখানটা সব ঠিক আছে, কিন্তু ম্যাচটা জিততে হবে, কারণ এটা অস্ট্রেলিয়া, এদেরকে ছাড়া যাবে না। আর তো হোপ ফর দ্য বেস্ট, কি আর বলবো, কালকে সকালের ওই সেশনটা এইটুকুই। তবে যে কথাটা নিয়ে বলবো, ম্যাচ তো হলো, ম্যাচের সঙ্গে সঙ্গে কালকে রোহিত শর্মা যেটা করেছে, মানে আমি বলে রাখি, কালকে রোহিত শর্মা যেভাবে সরে দাঁড়িয়েছে, নিজের নাম তুলে নিয়েছে। কেউ বলছে রোহিত শর্মা হয়তো চাপে অর্থাৎ ম্যানেজমেন্টের ডিসিশনে সরে দাঁড়াতে হয়েছে, বাধ্য হয়েছেন। আবার কেউ বলছিলেন যে রোহিত শর্মা একটা ব্রেভ ডিসিশন নিয়েছেন, যে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে তিনি মাঠে নামবেন না, তিনি দেশের ভালো, দলের ভালো চেয়েছেন, তার জন্য তিনি নিজে একটা ব্রেভ ডিসিশন নিয়েছেন এবং নিজের নাম নিজে সরিয়ে নিয়েছেন এবং অন্য কাউকে জায়গা দিয়েছিলেন তার জায়গায়। এবার অনেক কিছু স্পেকুলেশন হচ্ছিল এটা নিয়ে, তো রোহিত শর্মা আজকে এসছে, আজকে সেই নিয়ে কিছু বলেছেন, কি বলেছেন সেই নিয়ে? রোহিত শর্মা আজকে ম্যাচের মাঝখানে এসেছিল, এটা নিয়ে স্বাভাবিক ওকে প্রশ্ন হয়েছে যে কি ডিসিশন তুমি স্যাক্রিফাইস করেছো, এই করেছো। তখন রোহিত শর্মার কথাতে একটা স্পষ্ট যে ভাই আমি রিটায়ারমেন্ট নিচ্ছি না, এটা আমার রিটায়ারমেন্টের কোনো ইঙ্গিত না। হ্যাঁ আমি সরে গেছি, কারণ আমি এতদিন ধরে খেলছি, সিলেক্টররা জানে যে আমি কতদিন ধরে খেলছি, আমার কি এক্সপেরিয়েন্স, আমার কি ভাবনা ছিল। রোহিত শর্মার স্টাইল আর কি আনছি মুম্বাই স্টাইলে বলেছে, তো দিয়েছে যে ভাই ওরা বোঝে, আমি জানি, আমি ওদের বলেছি আমি কি কারণে সরছি, কি কারণ সব জানে, ওই জন্য আমি সরেছি, খেলাটা হচ্ছে। বাট এটা মানে এটা না যে আমি এখনই চলে যাচ্ছি, এখনই আমার কোনো। হ্যাঁ মানে রোহিত শর্মা যেটা বলে মূলত বলেছে যে রিটায়ারমেন্টের কথা যারা যারা ভাবছো তাদেরকে কার্যত উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা। এবং আমার মনে হয় বিরাট কোহলিও এরপরে সিরিজের দিকে তাকাবে হয়তো, মানে এখনই ওরকম কিছু ভাবার মতো নেই। তবে সেগুলো কি বলবো, সেগুলো দেখা যাবে, কারণ সামনে যা হবে সেগুলো দেখা যাবে। তবে তার আগে যেটা আসে ব্যাটফিস কেটেও যায়, সত্যি কথা ভাই, বিরাট রোহিত ছাড়া টিমটা না ভাবতে ভালো লাগে না। রোহিত নামবে আর একটা পর একটা একেবারে 6-200 নিজেই মারবে, নিজেই শট করে বেরোবে। রোহিতের ওই সিগনেচার পুল শট
শট দিয়ে 6 যাচ্ছে, ওটা দেখতেই অসাধারণ লাগে। একদমই মানে আর বিরাট কোহলির কভার ড্রাইভে 4 যাচ্ছে, এটা দেখ, এই দুটো ছাড়া ভাবা যায় সেই না। কভার ড্রাইভই এখন খোঁচা দিয়ে সত্যি সত্যি তাই। ভারতীয় সমর্থক হিসেবে ইন্ডিয়ান ফ্যান যাদের রক্তে ক্রিকেট রয়েছে, যারা সবসময় ক্রিকেটকে আদর্শ হিসেবে দেখে বা খাওয়া দাওয়ার আগে ক্রিকেটটার কথা ভাবে, তাদের কাছে বিরাট কোহলি আর রোহিত শর্মার এই ফর্ম এবং বিরাট কোহলির এই ফর্ম কিন্তু সত্যি একটা চিন্তায় রেখেছে। তবে এখনো আমরা আশায় আছি বলাটা ভুল, এখন আমরা ভালো ফাইটিং জায়গায় রয়েছি। তো যে জায়গায় রয়েছে সেখান থেকে 50-50 ম্যাচ এখনো রয়েছে। তো আমাদের যে করেই হোক টেস্টটা জিততে হবে এবং কালকে থার্ড ডেতে যে করেই হোক আমাদের একটা ভালো টার্গেট দিতে হবে অস্ট্রেলিয়াকে এবং ঠাকুরের কাছে ডাকতে হবে যেন জসপ্রীত বুমরা বল হাতে মাঠে নামে। আর সেটা হলে দরকার, একদম ওর ব্যাট হাতে নামার দরকার নেই, রেস দিয়ে দিবে সবাই, ও বল হাতে যেন নামে তাহলেই হবে। একদম জসপ্রীত বুমরা যদি নামে এবং ব্যাট হাতেও মনে হয় কামাল দেখিয়েছে এর আগে মোহাম্মদ সামি। না চোটটা লেগে গেছে, এখন দরকারই নেই ব্যাট হাতে নামার। ও বলেছো মানে এই যে সিরিজটা হয়েছে এটাতে যা করেছে জসপ্রীত বুমরাই করেছে, ব্যাট বল আগের তো 22 রান করেছে, কিন্তু আমার মনে হয় রেস দিতে একবারে বল হাতে নামো, ওকে ওখানে দরকার নামে। তবে হ্যাঁ এটাও ঠিক, যেটা আসার খবর যেটা বলা হচ্ছে সেই জসপ্রীত বুমরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে জসপ্রীত বুমরা ফিরে এসেছেন, মাঠে এসে একটু হালকা ওয়ার্ম আপ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। এখন টিম ম্যানেজমেন্টের ডিসিশন, আশা করছি জসপ্রীত বুমরা মাঠে নামবেন। আর জসপ্রীত বুমরা যে ধরনের ফাইটার, ও এরকম ক্রাঞ্চ জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে নিজেও পারবেন না, আর সেই আশাই করব আমরা। এবং সঙ্গে দেখবো সেকেন্ড ইনিংসে কিভাবে ভারতীয় দল একটা বড় টার্গেট দেয়, দেখবো না, আশা করব সেই টার্গেটটা যেন দিতেই হবে। তো সেই আশা থাকবে এবং তারপর জসপ্রীত বুমরা আর তার যারা পার্টনাররা রয়েছে তারা আবার একটা চমক দেখাবেন এবং আলটিমেট আমরা এই টেস্টটা জিতব।